সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। যখন বাংলাদেশে প্রবলভাবে আপনার দ্রব্যমূল্যের সংকট, বাংলাদেশে ইন্টারনাল নানান ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, হিন্দুদের উপরে নির্যাতন দেখতে পাচ্ছি, ঠিক ওই একই সময় ভারত বিদ্বেষ, অর্থাৎ ভারতকে এই করবে সেই করবে। আজকে দেখলাম একজন এক্স আর্মি অফিসার, সে ভারতকে দখল করতে চায়, কলকাতাকে দখল করতে চায়, এই ধরনের কথা। এই ভারত বিদ্বেষের জায়গা থেকে আমরা ভারত সরকারকে কোনো কথা বলতে দেখিনি, তাদের গণমাধ্যমকে কথা বলতে দেখেছি। এই পুরো ভারত বিদ্বেষ, তারপর ভারতের পতাকা আপনার পদতলিত করা, ভারতকে অ্যাটাক করবে, এই সম্পূর্ণ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন, বাংলাদেশে ভারত বিদ্বেষ কিন্তু একটা হিস্ট্রিক্যাল জায়গা আছে, একটা হিস্ট্রিক্যাল, একটা মিথোলজি মতো একটা জায়গা। ভারতের বিদ্বেষের একটা ক্ষেত্র বাংলাদেশে আছে। এটা কোথায় আছে আপনাকে বলি। 1971 সালে যখন আমাদের মুক্তি সংগ্রামের আগে যে নির্বাচনটি 70 হয়, সে 70 নির্বাচনের বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে 6 দফার পক্ষে 11 দফার পক্ষে যে দলটি নির্বাচন করেছে তারা পেয়েছিল 70 ভাগ ভোট, আর 30 ভাগ ভোট কিন্তু পেয়ারে পাকিস্তানের মানুষরা কিন্তু পেয়েছিল। তাহলে এই 30 ভাগের সাথে এই 53 বছরের পথ চলায়, যেখানে আওয়ামী লীগ এই দেশ শাসন করেছে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে, হ্যাঁ, গণমানুষের জীবন উন্নয়ন করেছে, বাংলাদেশকে একটা মডেল তৈরি করেছে, সেখানে কিন্তু ওই পাকিস্তানি পেয়ারে পাকিস্তানদের বংশধররা যুগ 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 বংশ পরম্পরায় ওদের সংখ্যা কিন্তু আমাদের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। আরো একটা জিনিস দেখেন, যারা বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী নয়, তারা কিন্তু 1971 সালে 34% ছিল হিন্দু সম্প্রদায়। এই হিন্দু সম্প্রদায়ের এখনের অবস্থান 10%-এর নিচে। তাহলে এই যে আপনার 34 থেকে 10, 24% লোক এরা কিন্তু নাই হয়ে গেছে। কাদের কারণে? এই ভারত বিদ্বেষী যে মানুষরা আছে, তাদের নির্যাতনে, অত্যাচারে নিপীড়িত, নিষ্পেষিত হতে হতে তারা আর এই দেশে থাকতে পারেনি। এটা আমি কথা বলছি না, আপনি হিস্ট্রিক্যালি যদি অবজারভেশনটা দেখেন, 34% ছিল 1971 সালে, আর আজকে হচ্ছে 10%-এর নিচে। তাহলে 24% লোক আমাদের ওদিক থেকে কমে গেল। আবার অন্যদিকে এই মোল্লা সম্প্রদায়, যারা মনে করেন যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এটাতে যারা বিশ্বাস করেন, তাদের কিন্তু 7-8 জন 9 জন করে ছেলে পেলে, তো তাদের সংখ্যা তো এমনিতেই বৃদ্ধি পায়। তাদের সংখ্যা কিন্তু ওই 30% থেকে 50%-এ গিয়ে ঠেকছে, 40%-এ গিয়ে ঠেকছে। এই 40% যখন একজনে হুক্কা হুয়া বলে, বাকিরা কেয়া হুয়া বলে চিল্লায়। এখন এর কারণটা কি দেখেন, এরা যতই চিল্লাক, ওদের বুদ্ধিবৃত্তি কিন্তু হাঁটুর নিচে। এই হাঁটুর নিচে বুদ্ধিবৃত্তি থাকার কারণে তারা কিন্তু কোনো দিনে কোনো কিছু অর্জন করতে পারে নাই। 1971 সালে তারা পরাজিত হয়েছে, 66-তে তারা পরাজিত হয়েছে, 52 সালে আমাদেরকে ভাষা উর্দু ছাপিয়ে দিতে যায় তারা পরাজিত হয়েছে। তাদের কিন্তু ইতিহাস কিন্তু পরাজয়ের। কিন্তু এই পরাজিত হতে হতে তারা এবারে আইসা জয়লাভ করেছে। কার বিরুদ্ধে? মুক্ত বুদ্ধির বিরুদ্ধে, স্বাধীনতার সপক্ষের যে শক্তি তার বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে যে শক্তি তার বিরুদ্ধে। এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর ছেলেপেলেরা নানান নামে, নানা পথে, নানান ভাবে এই আন্দোলনটাকে ক্যাপচার করেছে। সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেনি যে এরা কারা। এরা বন্যচোরা, এরা লুকিয়ে ছিল। লুকিয়ে থেকে তারা যে সংগ্রামটা করেছে, এই সংগ্রামে জনমানুষকে সম্পৃক্ত করেছে। সর্বোপরি পরবর্তীতে আর্মির সহযোগিতায়, অর্থাৎ আর্মি প্রধান যখন বলল যে আমরা জনগণের সাথে আছি, তখন কিন্তু তারা বুঝলো যে না, এবার আর্মির হেডকোয়ার্টারও তাদের সাথে আসে। তখন তারা আন্দোলন করে এই গণহত্যা চালিয়ে পুলিশ হত্যা করলো, মানুষ হত্যা করলো, ঘরবাড়ি জ্বালালো, সরকারি সম্পদ লুণ্ঠন করলো, সরকারি সম্পদ ধ্বংস করলো, করে তারা ক্ষমতার পথ পরিবর্তন করলো। এখন তারা এসে তাদের ওই 70, 69, 68, 67, 52-তে তারা যে ধারা ছিল, সে ধারায় পাকিস্তানের সাথে একীভূত হওয়া, অথবা পাকিস্তানের সাথে একীভূত হওয়া না গেলেও দ্বিতীয় পাকিস্তান হিসেবে, পূর্ব পাকিস্তান হিসেবে এটাকে আবার ব্যান্ডিং করার চেষ্টা। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর, ভারতের সাথে যে আমাদের সমস্যাগুলো, অভিন্ন সমস্যা, যেমন আমাদের সীমান্ত সমস্যা, আমাদের নদী সমস্যা, আমাদের 2-4 দেশের বাণিজ্য সমস্যা, আমাদের সমুদ্র সীমার সমস্যা, এই সমস্যাগুলো, তারপরে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, এই সমস্যাগুলো কি এই মাওলানা ভাসানী থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত, আমিনীরা, মুফতি আমিনীরা পর্যন্ত, তারা কি করেছে? পারাক্ষা বরাবরে লং মার্চ করেছে। লং মার্চ করে আমাদের যে হার্ডিঞ্জ ব্রিজের নিচে দিয়া হেলিকপ্টার চলতো, মানে এটার নিচে দিয়া ট্রাক চলতো, সেই হার্ডিঞ্জ ব্রিজের নিচে দিয়া পানি প্রবাহিত করে এই গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনাকে আবার উর্বর করার ক্ষেত্রে, এই উর্বর করে বাংলাদেশকে খাদ্য সংসম্পন্নতার ক্ষেত্রে যেটা দরকার ছিল, সেটা ছিল গঙ্গার পানি চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে,
96 সালে প্রথম, 96 থেকে 2000 ভিতরে দুইটা সমস্যার সমাধান করেছে। একটা হলো গঙ্গার পানি চুক্তির সমস্যার সমাধান, আরেকটি হলো পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানের 77 সালে আগুন লাগানো যে যে যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধটা বন্ধ করা, ভারতের সাথে আলোচনার ভিত্তিতে যাতে বর্ডার দিয়ে কোনো রকমে এই ইন্ডিয়াতে গিয়ে তারা যেন অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে দেশে এসে অশান্ত করতে না পারে সেটা বন্ধ করে একটা শান্তি চুক্তি করলো। তার মানেটা দেখেন, প্রথম যাত্রায় দুইটি শান্তি চুক্তি, একটি হলো পানির জন্য পানি এনে শান্তি স্থাপন করলেন, মানুষের পেটে বাদ দিলেন, খাদ্য উৎপাদন বাড়ালেন, নদীতে পানি আসলো যে নদী শুকিয়ে গিয়েছিল, এবং পার্বত্য শান্তি চুক্তি করলেন। তারপরে আসেন 1972 সালে ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছিল যে বেরুবাড়ি, আঙ্গুরপোতা, দহগ্রাম, সিকমহল, যেগুলা ভারতের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে দুই দেশের ভিতরেই ক্রস মানে নাগরিকত্ব ছিল, যে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান টেরিটরি, আবার ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের টেরিটরি। তো এখন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার যে টেরিটরি ছিল আর ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের যে টেরিটরি ছিল, এই দুইটাতে প্রায় 1500 একর জায়গা, 1500 হেক্টর জায়গা হিসেবে বেশ কম হয়, অর্থাৎ আমরা 1500 একর বেশি পেয়েছি। কিভাবে, মানে এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। মূল কথাটা হচ্ছে, ইন্দিরা মুজিব চুক্তিতে যে আমাদের ল্যান্ড এক্সচেঞ্জের কথা ছিল, এই এক্সচেঞ্জ কিন্তু কখনো হয়নি। জিয়াউর রহমানও পারেনি, শেখ হাসিনা 96ও হয়নি, খালেদা জিয়াও পারেনি, এরশাদও পারেনি, কেউ পারেনি। তখন শেখ হাসিনা কি করলো, এই মোদির সাথে, মোদী সরকারের সাথে একটা সমঝোতা করে বললো যে দেখেন, এই সীমান্তের যে মানুষগুলা, এরা কিন্তু মানবেতর জীবনযাপন করে, এদের কোনো পতাকা নেই, এদের কোনো মানচিত্র নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো কমিউনিকেশন নেই। এই মানুষগুলার জীবনকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে ইন্দিরা মুজিব চুক্তিটাকে বাস্তবায়ন করতে হবে। তখন এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয়বার যখন ক্ষমতায় আসেন, তখন ইন্ডিয়ার সাথে এই দ্বিপক্ষীয় এই চুক্তিটি কার্যকর হয়। এর ফলে আমাদের সীমান্তে যে মানে অসংখ্য মানুষ যেভাবে ভুগতেছিল, এই ভোগান্তিটা নিরসন হয়েছে। তারপরে দেখেন, এই ইন্ডিয়ার সাথে আরেকটি সমস্যা ছিল, তালপট্টি এরিয়াতে বাংলাদেশের সমুদ্র সীমা 21,000 বর্গ কিলোমিটার, 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ ছিল। খালেদা জিয়া চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মুজিবের সময় হয়নি, কেউ পারেনি। তখন শেখ হাসিনা সমঝোতার ভিত্তিতে বললো যে দেখো, আমরা ভাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমরা তো কারো শত্রু নয়, চলো আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা এটাকে একটা আরবিট্রেশনে নিয়ে যাই। তখন নেদারল্যান্ডের হেগে একটা আরবিট্রেশন হলো। সে আরবিট্রেশন ইন্ডিয়াও মানবে, আমরাও মানবো। ডক্টর কামাল হোসেন সেখানে কিন্তু লয়ার হিসেবে ছিলেন। সেখানে আমরা এই 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার একটা সমাধান হলো। সমাধানটা কি? আরবিট্রেশনের রায় দিল বাংলাদেশ পাবে 21,000 আর ইন্ডিয়া পাবে 4,000। তার মানেটা কি দাঁড়ালো, যে 53 বছরের, 50 বছরের যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ওই জিঙ্গোইজম দিয়া, হিন্দু বিরোধিতা দিয়া, পাকিস্তান মানে ইন্ডিয়া বিরোধিতা দিয়ে সমাধান হয়নি। এগুলোর সমাধান হয়েছে জননেত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় ভাবে কূটনৈতিক শিষ্টাচারকে বজায় রেখা দুইটা জাতির মধ্যে, দুইটা দেশের মধ্যে পজিটিভ ডায়ালগের মাধ্যমে। আপনি দেখেন, আমরা সীমান্ত সমস্যা শেষ করলাম, আমরা পানি সমস্যা শেষ করলাম, পানির আরো সমস্যা আছে। আমাদের 54টা অভিন্ন নদী ভারত থেকে এসছে। এই জায়গাতে যদি শুধু